ফাইনালি কি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মেইন জায়গায় আঘাতটা লেগে গেল? দেখুন, যত দিন যাচ্ছে এই বাংলায় নির্বাচনের ছবিটা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন এসআইআর নভেম্বরে শুরু হয়েছিল তখনও মানুষের মধ্যে সেই কনফিডেন্স ছিল না, কিন্তু বর্তমানে এসআইআর ডেটা এবং যেভাবে চারিদিকে হিন্দু বাঙালিরা জেগে গেছে, সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন, তাদের মধ্যে বিশ্বাস আসছে যে হ্যাঁ, এই রাজ্যে পরিবর্তন হলেও হতে পারে এবং সেই পরিবর্তনটা যদি হয় সেটা একমাত্র বিজেপির হাত ধরেই হতে পারে। কিন্তু তা সত্ত্বেও একটা বড় অংশের মানুষ এখনও কনফিডেন্ট নন। কেননা তারা মনে করছেন যে এই যে শাসক দলটি রয়েছে, তারা শেষ মুহূর্তে এমন কিছু খেলা খেলে দেবে, অর্থাৎ এমন কিছু কারচুপি তারা করে দেবে যার কোনো ক্লু সাধারণ মানুষ থেকে বিপক্ষ দল, ইলেকশন কমিশন কারুর কাছে থাকবে না এবং সেই জায়গা থেকে তারা বাজিমাত করবে। এবং দ্বিতীয় যে ভয়ের জায়গাটা, যে এই রাজ্যে এত কিছু অন্যায় দুর্নীতি দেখার পরও সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন, তারা এরপরও হয়তো 100% ডিভিডেন্ড ভোট ব্যাংক হিসেবে শাসক দলের পাশেই থাকবেন। সত্যি যদি সেরকম কিছু হয়, হয়তো পরিবর্তন হবে না, কিন্তু সেই জায়গাটা যে ক্রমশ ভাঙছে, এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি যে কথাটা বললেন তার যদি 1%ও সত্যতা থাকে, তাহলে সত্যি সত্যি দিদিমণির কপালে ভাঁজ ফেলার মতো জায়গা আছে। কি বলছেন শুভেন্দুবাবু? তিনি বলছেন, এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। তিনি বিচক্ষণ রাজনীতিবিদ, হয়তো রাজনীতির কথা বলছেন, হয়তো পালস বুঝতে পারছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখনও এই জায়গাটা বিশ্বাস করি না। হ্যাঁ, যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন, যারা শিক্ষিত মুসলিম রয়েছেন, তাদের একটা অংশ হয়তো এবার বিজেপির দিকে আসতে পারে, কিন্তু সেই সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা বিজেপির ভোট ব্যাংকে খুব একটা সাহায্য করবে এমন কিন্তু খুব একটা আশা এখন অবধি আমি ব্যক্তিগতভাবে দেখছি না। যদি সেটা হয়, ডেফিনেটলি সেটা বোনাস পয়েন্ট এবং অবশ্যই কালীঘাটের জন্য বড় ধাক্কা। কিন্তু শুভেন্দুবাবুর এই কথা যদি সত্যি নাও হয়, আজকে এমন একটা ঘটনা ঘটলো যার পরে কিন্তু বলা যেতেই পারে যে দিদিমণির কপালে চিন্তার ভাঁজটা কিন্তু ক্রমশ বাড়ছে। আইমিম ইন বেঙ্গল, আসাউদ্দিন ওয়াইসির নওদার সভায় কেন এত ভিড়? বাংলায় রাজনীতিতে নয়া সমীকরণ। সত্যিই সংখ্যালঘু সমাজ কি এবার নতুন করে ভাবতে শুরু করেছে তাদের ভোট ব্যাংকে? কেননা আসাউদ্দিন ওয়াইসি বলুন, হুমায়ুন কবির বলুন, নওশাদ সিদ্দিকী বলুন, এমনকি কংগ্রেসের একা লড়ার সিদ্ধান্ত বলুন, এই জায়গাটা একটা জায়গা থেকেই আসছে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোটের সমীকরণ ক্রমশ বদলাচ্ছে। এই সংখ্যালঘু সমাজ, তারা কোথাও গিয়ে একটা মনে মনে ভীত, বিজেপি এলে বোধহয় তাদের খারাপ হয়ে যাবে এবং সেই কারণেই শত অসুবিধার মাঝখানেও তারা শাসক দলকেই ভোট দেয়। কিন্তু যদি সত্যি সত্যিই তারা শাসক দলের সঙ্গে 100% থাকতো, তাহলে এতগুলো দল যারা মূলত মুসলিম ভোট ব্যাংকের উপর রাজনীতি করছে, তারা কি ময়দানে অবতীর্ণ হতো, এইভাবে এন্ট্রি নিত, এইভাবে একা লড়ার সিদ্ধান্ত নিত? এই প্রশ্নটা কিন্তু জাগাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই ভোট ব্যাংক ভাগের কথা বলা হচ্ছে? কেন সংখ্যালঘু সমাজ সত্যিই শাসক দলের উপর খুশি নয়? কেননা যে পরিমাণ তোষণ রাজনীতি এই রাজ্যে চলে, সেই জায়গা থেকে সত্যিই তো তৃণমূল থেকে মুখ ফেরানোর এদের তো কোনো কথা নয়, কিন্তু ভেতরে অনেক ইকুয়েশন আছে, অনেক কিছু রয়েছে যেটা সত্যি সত্যি সংখ্যালঘু সমাজকে ভাবাচ্ছে। এবং দ্বিতীয় যে জায়গাটা আমি আজকে ডেফিনেটলি আপনাদের সামনে নিয়ে আসব, যে সংখ্যালঘু সমাজ যা খুশি করতে পারে, তারা তৃণমূলকেই ভোট দিক, আইএসএফকেই ভোট দিক, হুমায়ুন কবিরকেই ভোট দিক, আলটিমেটলি যদি নির্বাচনের পর এরকম ইকুয়েশন দাঁড়ায় যে তৃণমূল, কংগ্রেস আর এরা সবাই হাত ধরলে সরকার গড়া যাবে, এরা একসঙ্গে হাত ধরবে। সুতরাং হিন্দু সমাজে সেটা নিয়ে এত মাথা ব্যথার কী কারণ রয়েছে কেন রয়েছে সেটাও ডেফিনেটলি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আপনাদের কয়েকটা কথা বলি যেটা একটু ভেবে দেখুন তো। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অফিসিয়াল হিসেব বলছে, জনসংখ্যার বিন্যাসে এই সংখ্যালঘু সমাজের 102% বৃদ্ধি হয়েছে। মাইন্ড ইট, এটা অফিসিয়াল ডেটা, তাহলে আনঅফিসিয়াল ডেটা কি? সেই সংখ্যাটা আরও মারাত্মক। এবং সবথেকে বড় কথা, যে অবৈধ অনুপ্রবেশ ঘটছে, যে কারণে কেন্দ্রীয় সরকারকে এই রাজ্য সরকার বারবার চাওয়া সত্ত্বেও, টাকা পাঠিয়ে দেওয়া সত্ত্বেও কিছুতেই ফেন্সিং করতে দিচ্ছে না, বেড়া লাগাতে দিচ্ছে না। ফলে যে ওই ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে না, সেগুলোর মারাত্মক হাল হয়ে গেছে এবং সেখানকার জনবিন্যাস পুরোপুরি বদলে গেছে। হিন্দু যাদের, তাদেরকে সেখানে জায়গা জমি ছেড়ে দিয়ে কম দামে বিক্রি করে, কিংবা একবারে পুরোপুরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে শিফট হতে হচ্ছে।
এবং এই জায়গায় ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কতখানি খারাপ। এবং তার থেকেও বড় কথা, এত বড় ঘটনা যে ঘটছে, যে রাজ্য সরকার রয়েছে, যে শাসক দল রয়েছে, তারা কিন্তু এটাকে আটকাবার কোনো চেষ্টা করছে না। কেন করছে না? তার কয়েকটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। হুমায়ুন কবির, যিনি এখন এই তৃণমূল ছেড়ে নতুন একটি দল করেছেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে তিনি 2 ঘন্টার মধ্যে যারা 30% মুর্শিদাবাদে অর্থাৎ হিন্দুরা, তাদেরকে কেটে ভাগীরথীর জলে তিনি ভাসিয়ে দিতে পারেন। যদিও পরবর্তীকালে তিনি বলেছেন যে তাকে এই কথাটা বলতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বাধ্য করেছিলেন। এবং সেই জায়গা থেকে আজ অবধি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের এগেনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিয়েছেন না, তেমনটা কিন্তু জানা যায় না। অন্যদিকে ভালো করে ভেবে দেখুন, ফিরহাদ হাকিম তিনি প্রকাশ্যে বলছেন যে একদিন বাংলার মানুষ 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তিনি প্রকাশ্যেই দাওয়াতে ইসলাম অর্থাৎ অন্য ধর্মে যারা জন্মেছেন তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই আহ্বান জানাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, তিনি বলছেন অন্য ধর্মে যারা জন্মেছেন, যারা মুসলিম নন, তারা হচ্ছেন অবাগা। তারপরও এই রাজ্য সরকার চুপ করে বসে থাকে। এই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেন যে আগে আমি জেলাগুলোকে টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট দেব। এবং তারপরই দেখা যায় ওই মালদা, ওই মুর্শিদাবাদে কি ভয়ঙ্কর হিন্দুদের উপর আক্রমণ হয়। এবং সেই জায়গা থেকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রাণ যায় শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। এই রাজ্য সরকার চুপ করে বসে থাকে। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেন তার দলের প্রিয় শওকত মোল্লাকে যে তুই তো বম বাঁধিস, আবার সেই শওকত মোল্লাকেই জামাই আদর করে টিকিট দেওয়া হয়। তাহলে এই রাজ্যে হিন্দুদের অবস্থানটা কি আর সংখ্যালঘু তোষণ কোন জায়গায় গেছে, এই ছবিগুলো থেকেই তো স্পষ্ট হয়ে যায়। আর একটা মজার জিনিস আপনাদের দেখাচ্ছি, তাহলে হয়তো আপনাদের ঘুমটা ভাঙবে। সেই ঘুম ভাঙার জায়গাটা হচ্ছে যে এবারের বাজেট। সেই বাজেটে কি বলা হচ্ছে? সেই বাজেটে দেখা যাচ্ছে যে আলটিমেটলি 5,713 কোটি টাকা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দেওয়া হয়েছে। এবার আপনারা বলবেন আপনি তো একচোখা, যদি সত্যিই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এই টাকাটা দেওয়া হয় আপনার কি প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমার প্রবলেম হচ্ছে যে এই যে টাকাটা দেওয়া হয়েছে, এই টাকাটা দেওয়ার পরে সত্যি কি সংখ্যালঘু সমাজের কোনো উন্নয়ন হয়েছে? আচ্ছা বলুন তো, এই যে এত বিপুল পরিমাণ টাকা সংখ্যালঘু সমাজকে দেওয়া হয়েছে, তাদের শিক্ষার মান কি একটুও বেড়েছে? তাদের কমিউনিটি থেকে কজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস বেরিয়েছে একটু বলতে পারবেন? এই কোনো জায়গাতে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। উল্টে আমরা কি দেখছি, এই রাজ্যে মারছে মুসলমান, মরছে মুসলমান। শিক্ষার হার কম থাকলেই তো মানুষ এই মারামারি কাটাকাটির মধ্যে যায়, সেটা কি কোনো সময় অভিপ্রেত? আচ্ছা, এই রাজ্যের জেলগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন তো, সেখানে সব থেকে বেশি কয়েদিদের সংখ্যা কাদের? না, এই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাহলে শিক্ষার মানটা সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ধর্মীয় আবরণে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এবং যে কারণে তাদের মধ্যে এই অপরাধ প্রবণতা বাড়ছে। এই রাজ্য থেকে যে জঙ্গিরা ধরা পড়ছে, এবং সেটা এমনি এমনি নয়, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনআইএ এসে তদন্ত করে ধরছে, অন্য রাজ্যের এসটিএফ এসে ধরছে, এবং সেটাও মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই যে জঙ্গিরা ধরা পড়ছে তারা কারা? তারা কিন্তু সকলেই সংখ্যালঘু সমাজের। আজকে আপনার হাতে যদি অস্ত্র তুলেও দেওয়া হয়, সামনের লোকটাকে যদি প্রভোগও করা হয় যে একে শেষ করে দিন, আপনি পারবেন না, তার কারণ আপনার মধ্যে শিক্ষাটা রয়েছে। এখানে শিক্ষার আলোটা ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই কারণেই তো এই জায়গায় রয়েছে। আচ্ছা, এই সরকার যখন এসেছিল 2011-12 সালে যে বাজেট পেশ করেছিল, এবং 2026-27 বিদায়ের আগে শেষ যে বাজেট, সেই বাজেটটার আমি একটা কম্প্যারিজন করছি, তাহলেই বুঝতে পারবেন এই তোষণটা কোন জায়গায় যাচ্ছে, এবং এই যে সংখ্যালঘু সমাজকে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা ঠিক কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। কালীঘাটের আলী পিসিরা কি করে এত বহাল তবিয়াতে আছে, এবং এরপরও ভোট জেতার কথা ভাবছে, এবং ভোট জিতবে, এই রাজ্যের হিন্দুদের অবস্থাটা ঠিক কোন অবস্থায় যাবে? এখানে দেখা যাচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, এই খাতে 2011-12 সালে ছিল মাত্র 330 কোটি টাকার বাজেট। সেটা এই 15 বছরে বাড়তে এসে দাঁড়িয়েছে 5,713 কোটি টাকা, যেটা প্রায় 17.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা নিশ্চয়ই প্রচণ্ড রকমের ভালো আছে, অথচ স্ট্যাটিস্টিক্স বলছে যে সারা ভারতবর্ষের সব থেকে গরিব মুসলমান যদি কেউ হয়ে থাকে, সেটা এই পশ্চিমবঙ্গেই রয়েছে। এবং যে গুজরাট হতে দেবো না, যে উত্তরপ্রদেশ হতে দেবো না বলে এরা, সেই গুজরাট, সেই উত্তরপ্রদেশের যে মুসলিম সমাজ রয়েছেন, তাদের আর্থিক অবস্থা দেশের মধ্যে অন্যতম সেরা টপ 2-এ তারা আছে। তাহলে কিভাবে ধর্মীয় আবরণ দিয়ে এরা রাজনীতির খেলাটা খেলছে, এবং সত্যিকারের মুসলিম সমাজকে ডিপ্রাইভ
ডিপ্রাইভ করছে একবার বুঝতে পারছেন? তাহলে যদি 17.5% মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশনে বাড়ে, অন্য খাতেও পাল্লা দিয়ে সেইভাবেই এই রাজ্য সরকার করবে, এরা একচকামি করবে না। আসুন দেখি অন্যান্য খাতে কি বাজেট রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে, পিছিয়ে পড়া শ্রেণী, আদিবাসী শ্রেণী, SC ST ক্লাস, তাদের জন্য 2011-12-তে 381 কোটি দেওয়া হতো, এখন দেওয়া হয় 2533 কোটি টাকা। কোথায় মাদ্রাসা এডুকেশন আর সংখ্যালঘু উন্নয়নে 17.5 গুণ বেড়েছে, এইটা বেড়েছে মাত্র 6.5 গুণ। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, MSME, যেটা নিয়ে বারবার দিদিমণি কথা বলেন, সেখানে মাত্র 4.5 গুণ বেড়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন অর্থাৎ জঙ্গলমহলের যে জায়গাটা রয়েছে, সেখানে মাত্র 4 গুণ বেড়েছে। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের মিউনিসিপ্যালিটি রয়েছে, সেখানেও 4 গুণ বেড়েছে। টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যার ফলে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে, তাদের নতুন চাকরির জায়গা তৈরি হবে, না সেরকম কোনো জায়গা নেই। 3.5%-এর কাছাকাছি বেড়েছে, 3.5 গুণের কাছাকাছি বেড়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটার ইনোভেশন হলে হায়ার এডুকেশনে অনেক মজবুত গ্রিপ হবে এবং সেখান থেকে শিল্প আসা থেকে অন্যান্য জায়গা তৈরি হবে, ভালো এখানে রিসোর্স তৈরি হবে, সেখানেও বেড়েছে মাত্র 3.5 গুণ। ইমিগ্রেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, অর্থাৎ এই যে কৃষি ব্যবস্থা রয়েছে, সেখানে যে সেচ ব্যবস্থা রয়েছে, সেখানে বেড়েছে মাত্র 3 গুণ। এবং সুন্দরবন অ্যাফেয়ার, যেটা বারবার প্রত্যেক বছর আয়লা আসে, আমফান আসে এবং একদম ধ্বস্ত হয়ে যায়, সেখানকার মৎস্যজীবীদের অবস্থা খারাপ হয়, সেখানে বেড়েছে 3 গুণের কম। তাহলে দেখা যাচ্ছে রাজ্যের বাকি সমস্ত জায়গাকে ডিপ্রাইভ করা হচ্ছে এবং টাকাটা দেওয়া হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু উন্নয়নের জন্য, অথচ প্রকৃত সংখ্যালঘু উন্নয়ন কিছুতেই হচ্ছে না। তাহলে আলটিমেটলি কি জায়গাটা দাঁড়াচ্ছে, এই পশ্চিমবঙ্গবাসী কিভাবে বোকা বনছে, আর সেইটা বুঝে গিয়ে কি এবার সংখ্যালঘু সমাজ অন্যদিকে ভাবনা চিন্তা করতে শুরু করেছে, যে কারণে মিমের এন্ট্রি হচ্ছে, যে কারণে হুমায়ুন কবির নতুন দল করার সাহস দেখাচ্ছে, যে কারণে ISF এর কনফিডেন্স বাড়ছে, নওশাদ সিদ্দিকীর কনফিডেন্স বাড়ছে যে তাদের বিধায়ক সংখ্যা বৃদ্ধি পাবে, যে কারণে কংগ্রেস একা লড়ার হিম্মত দেখাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই সংখ্যালঘু ভোটকে ধরে রাখতে দিদিমণি কি না করছে, কেন হিন্দুদের এই জায়গাটায় ব্যতিব্যস্ত হওয়ার জায়গা রয়েছে, কেন তাদের পাল্টা ভাবনা চিন্তা করার জায়গা রয়েছে, কেন ইউনাইটেডলি ভোট করার জায়গা হচ্ছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এখানে OBC যে ক্লাস হয়েছে, যেটা হাইকোর্ট এবং এখন সুপ্রিম কোর্টে গিয়ে পেন্ডিং রয়েছে এবং খুব সম্ভবত সেটা রিজেক্ট হয়ে যাবে, তাদেরকে বাড়োয়া দিতে 75টা গোষ্ঠী, 77টা গোষ্ঠীর মধ্যে 75টা গোষ্ঠী এই মুসলিম সমাজ থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা যদি সত্যিই উন্নয়নটা সংখ্যালঘু সম্প্রদায়ের হতো এবং এটা সঠিক হতো, তাহলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যারা সংবিধানকে সবথেকে বেশি মেনে চলেন, আইনকে সবথেকে বেশি মেনে চলেন, তারা কেন ক্যান্সেল করার কথা বলতেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে OBC ক্লাসে এদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাতে কি এক্সট্রা ফেসিলিটি হচ্ছে? OBCর যে পার্সেন্টেজ, সেটা কি বৃদ্ধি পাচ্ছে? অর্থাৎ বিভিন্ন চাকরির কোটায়, বিভিন্ন এডুকেশনের কোটায় এই OBC ক্লাসের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, যে এত পার্সেন্টেজ আপনাকে OBC কোটা থেকে নিতে হবে, যেটা জাতীয় গড় তার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের গড়। অর্থাৎ ধরুন আপনার জন্য OBC কোটায় 5টা চাকরি ছিল, আগে সেখানে 10টা ক্যান্ডিডেট ছিল, যার মধ্যে থেকে 5টা পেত। আজকে তিনি আরও 75 জনকে সেখানে অ্যাড করে দিয়েছেন, অর্থাৎ সেখানে কম্পিটিশন তিনি বাড়িয়ে দিয়েছেন, কিন্তু চাকরি পাবেন সেই 5 জনই। তাহলে আলটিমেটলি কি এই OBC ক্লাসে ঢুকিয়ে দিয়েও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো রকম কোনো উন্নয়ন তিনি করছেন? এই যে ওয়াকফ বোর্ড নিয়ে বলেছিলেন যে বাংলায় কিছুতেই ওয়াকফ চালু হতে দেব না, দরকার হলে আমার বুকের উপর দিয়ে পাথর চালিয়ে দেওয়া, এসব ডায়লগবাজি করেছিলেন না? শেষ অবধি ওয়াকফ চালু করেছেন এবং ওয়াকফ চালু হওয়ার পর সবথেকে মারাত্মক ঘটনাটা কি হয়েছে জানেন? 3509টা প্রপার্টি রিজেক্ট হয়েছে। এবং তার থেকেও ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, যেটা হয়তো নির্বাচনের পরে আরও বেশি করে মানুষের সামনে আসবে। দক্ষিণ কলকাতার এক দাপুটে মন্ত্রী এই ওয়াকফ সম্পত্তি নিজের পার্সোনাল সম্পত্তি বলে চালাচ্ছে, এবং শুধু এখানকার ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে যারা এই শাসক দলের দাপুটে নেতা, তাদের অনেকেই এটার সঙ্গে জড়িত রয়েছে। সেই কারণেই কি গরিব মুসলমানদের ঠকিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে এই ওয়াকফের অশান্তি করানো হয়েছিল? তিনি ভাবুন যে তিনি প্রকাশ্যে
হুমকি দিচ্ছেন যে আমি আছি তাই, নালে 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দেবে। এই জোরটা তিনি কোথা থেকে পান? একটা মুখ্যমন্ত্রী, যে একটা পুলিশ মন্ত্রী, তার মুখের ভাষা এটা কখনো হতে পারে যে 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দেবো? তাহলে হুমায়ুন কবির যে কথাটা বলেছিলেন যে তার উপর এই শাসক দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল যে ওই 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেই কথাটা 2 2 4 হচ্ছে, মিলে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে মুসলিম সমাজের কথা বলছে, আজকে মালদা বা মুর্শিদাবাদ বলতে আপনারা কি জানেন? আজকে মালদা বা মুর্শিদাবাদ বলতে দুটো জিনিস সামনে চলে আসে, হয় মোথাবিরি শামশেরগঞ্জের কথা, নাহলে বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক তাদের কথা। অবস্থা এতটাই খারাপ, আমাদের থেকে বহু পিছিয়ে ছিল যে রাজ্য, সেই ঝাড়খণ্ডে এখানকার যুবকদের গিয়ে হকারির কাজ করতে হচ্ছে, সেই কাজটুকু এখানে জুটছে না এবং তার ফলে অঘরে বেঘরে প্রাণ দিতে হচ্ছে এবং সেইটা দেখিয়ে মানুষ খেপিয়ে সেখানে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু মালদা মুর্শিদাবাদ মানে শুধুই কি পরিযায়ী শ্রমিক? মালদা মুর্শিদাবাদ মানে শুধুই কি এই ওয়াকফের অশান্তি? মালদা মুর্শিদাবাদ মানে আমরা তো জানতাম আম আর সিল্কের জায়গা। সেই আম ব্যবসা, সেই সিল্কের ব্যবসাকে বাড়াবা দিতে এই সরকার কি কাজ করেছে? সেটাকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার জন্য কি করেছে? এখানকার ওই আম চাষিদের, এখানকার ওই সিল্ক ব্যবসায়ীদের জীবনের কোন মান উন্নয়নটা হয়েছে? তাহলে আলটিমেটলি সংখ্যালঘু সম্প্রদায় কি ডিপ্রাইভড হচ্ছে না? এবং আরেকটা জিনিস দেখুন, বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার কি আপ্রাণ চেষ্টা চলছে এখানে। এখন বইয়ে জোর করে রামধেনুর জায়গায় রংধেনু পড়ানো হয়, এখানে আব্বাক পড়ানো হয় বাবার জায়গায়, এখানে ফুফা পড়ানো হয়, এখানে পানি পড়ানো হয়, জল পড়ানো হয় না। আমাদের ছোটোবেলাতেও তো আমরা পড়াশোনা করেছি এবং সেখানে হিন্দু বলুন মুসলিম বলুন তারা সবাই পাশাপাশি বসে পড়াশোনা করেছি। এই প্রাণান্তকর আপ্রাণ চেষ্টা বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার কোনো দিন হয়েছে সেই জায়গাটায়? এই চেষ্টাটা কেন হচ্ছে? এই বাঙালিকে, এই মুসলিম সমাজকে আরও বেশি মূর্খ করে রাখা, অশিক্ষিত করে রাখা, যাতে ভোট ব্যাংকের সুবিধা পায় সেই জন্য। এবং সবথেকে বড় কথা, এখানে শহীদ ক্ষুদিরাম বসু তাকে টেররিস্ট, তাকে আতঙ্কবাদী বলে পড়ানো হয়। এখানে যখন রেড রোডে হনুমান জয়ন্তী পালনের নির্দেশ বা সেখানে প্রপোজাল যায় এবং সেটা সেনাবাহিনীও অ্যাপ্রুভ করে দেয়, সেটাকে আটকে দেয় এখানকার পুলিশ। এবং যখন নামাজ পড়ার জায়গাটাকে আটকে দেওয়া হয়, সেখানে অসুবিধা হবে বলে, তখন সেটার জন্য খোদ মিটিং করেন মুখ্যমন্ত্রী, না আমার তাতে কোনো অসুবিধা নেই। তাহলে একটা সম্প্রদায়ের অনুষ্ঠানে যখন আটকে যাচ্ছে, আপনি নিজে গিয়ে সেটাকে চালু করছেন, আর আরেকটা সম্প্রদায়ের অনুষ্ঠান যখন সেখানে পারমিশন পাওয়া যাচ্ছে, সেটাকে আপনি ট্রাফিক দেখিয়ে কেন আটকে দিচ্ছেন? তাহলে সব মিলিয়ে এখানে কি দেখা যাচ্ছে? আলটিমেটলি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রচুর পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন হচ্ছে না, তাদের প্রকৃত শিক্ষা হচ্ছে না, তারা পিছিয়ে থাকছেন, তাদের সেই পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হচ্ছে, তারা আলটিমেটলি অশিক্ষার জন্য জেলে পড়ছেন, একে অপরের উপর হানাহানি করছেন এবং অন্য সময় অন্য সম্প্রদায়ের উপরও অ্যাটাকটা হচ্ছে এবং এদের ভোটে জিতেই ক্ষমতায় থাকছেন, কিন্তু আলটিমেটলি এদের কোনো উন্নয়ন করছেন না। উল্টো দিকে এদেরকে বাড়োয়া দিচ্ছেন এমন জায়গায় যে যাতে করে এরা কিন্তু অন্যের উপর অ্যাটাক করতে পারে। 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ হয়ে যাবেন, কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, এই ধরনের প্রভোকেশন চলছে। তাহলে এরকম সরকার থাকলে হিন্দু বলুন মুসলিম বলুন সামগ্রিকভাবে বাঙালির কি কোথাও কোনো উন্নতি হতে পারে, ভালো হতে পারে? এই প্রশ্নটাই উঠে যাচ্ছে। আর সেই ইকুয়েশন থেকেই কি শুভেন্দু অধিকারী বলছেন যে এবারে মুসলিমরা এই জায়গাটা বুঝতে পেরেছেন, ফলে এতদিন যাদেরকে দুধেল গায়ে বলে ডিভিডেন্ড ভোট ব্যাংক বানিয়ে রেখেছিলেন, তারা এবার মুখ ফিরিয়ে নেবেন এবং সেই ভোটটা হয় আইএসএফের কাছে যাবে, নয় বিজেপির কাছে যাবে, নাকি সেই জায়গা থেকে শুভেন্দুবাবুর কথা হয়তো সত্যি হবে না, কিন্তু ভোটটা 100% আর দিদিমণির কাছে যাবে না, সেটা এই আইমিমের কাছে, এই এজিইউপির কাছে, এই আইএসএফের কাছে, এই কংগ্রেসের কাছে সেই ভোটটা শিফট হয়ে যাবে এবং যার ফলে আলটিমেট ভোলা দুবি দিদিমণির জন্যই অপেক্ষা করছে। সেই ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।